সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আপনারা সবাই অবগত আছেন এক্সেস মেডিকেল স্কুল আয়োজন করে যাচ্ছে দেশের লিজেন্ডারি মেন্টরদের নিয়ে বিভিন্ন একাডেমিক সেশন। জার্নি টুয়ার্ডস এক্সেলেন্সের ধারাবাহিকতায় আসন্ন প্রফেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে এক্সেস মেডিকেল স্কুল আয়োজন করে যাচ্ছে বিভিন্ন ব্যতিক্রমী সেশনের। আর তারই ধারাবাহিকতায় মাইক্রোবায়োলজি সাবজেক্টেও শুরু হয়েছে 45 মিনিটস রিভিউ ক্লাস অন মাইক্রোবায়োলজি। সিরিজটি নিচ্ছেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ গোলাম রসুল রনি ভাইয়া। ভাইয়া আছেন ইব্রাহিম মেডিকেল কলেজ পঞ্চম বর্ষে। আজকে আমাদের টপিক ইমিউনোলজি পার্ট 1। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আজকে তো আমাদের ইমিউনোলজি পার্ট 1 টপিক। হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে ইমিউনোলজি শুরু করছি। আজকে চেষ্টা করব ইমিউনোলজির ইন্ট্রোডাকশনটা এবং ইননেট ইমিউনিটি সম্পর্কে মানে শেষ করে দিতে চেষ্টা করব আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ওকে, আমরা তাহলে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম রসুল রনি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ইব্রাহিম মেডিকেল কলেজ, সেশন 2015 and 16। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ইমিউনোলজি। তো হচ্ছে ইমিউনোলজিতে আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইমিউনোলজি এবং হচ্ছে ইননেট ইমিউনিটি। তো হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইমিউনোলজিতে তেমন বেশি কিছু না, এখানে হচ্ছে ইমিউনোলজি সম্পর্কে টুকটাক মানে নলেজ দেওয়া বা ইমিউনোলজিটা কিভাবে আসে বা কি কি নিয়ে ডিল করে, কি কি নিয়ে ডিসকাশন হয়। তো মেইনলি এই জিনিসগুলি এখানে। তো হচ্ছে ইমিউনোলজি, প্রথম কথা হচ্ছে যে ইমিউনোলজি কি। তো হচ্ছে এটা হচ্ছে মানে মেডিকেল সায়েন্সের সেই সেক্টরটা যেখানে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট অফ ইমিউন সিস্টেম এন্ড ইটস ব্রাঞ্চেস নিয়ে আমরা আলোচনা করি, যে কোথায় কোথায় আমরা, এবং এটার অ্যাপ্লাইড যেই মানে সেকশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, যে কোথায় কোথায় আমরা এখানে এই ইমিউনোলজি গুলি ব্যবহার করতে পারি বা এটা কিভাবে তৈরি হচ্ছে, এইগুলি নিয়ে মেইনলি আলোচনা করা হয়। যেমন এখন বর্তমান বিশ্বে একটা প্যান্ডেমিক চলছে, যে করোনা ভাইরাস ইনফেকশন, যে এর মাধ্যমে যে হচ্ছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এর হচ্ছে ভ্যাকসিন নিয়ে খুব একটা মানে চলতেছিল মাঝখানে, ভ্যাকসিন আসবে কি আসবে না। তো এই কাজটাও কিন্তু মেইনলি মাইক্রোবায়োলজিস্ট এন্ড ইমিউনোলজিস্ট যারা তারা করেছে। তো হচ্ছে আমরা আজকে সেই ইমিউনোলজি নিয়ে আলোচনা করব। তো এই ইমিউনোলজির কথা যদি আমরা বলি তাহলে প্রথমে আসে আমাদের ইমিউনিটি। তো ইমিউনিটি বলতে আমরা কি বুঝি? আমরা হচ্ছে আসলে ইমিউনিটি বলতে বুঝি যে এটা হচ্ছে হোস্টের একটা এবিলিটি, যেটা হচ্ছে কি সেই হোস্টটাকে প্রোটেক্ট করে ফরেন কোনো পার্টিকেল থেকে। যেমন আমরা আমাদের দেশের যে ডিফেন্স সিস্টেম আছে তাকে যদি আমরা মানে চিন্তা করি, তাহলে সেটাকে আমরা আমাদের ইমিউনিটির সাথে তুলনা করতে পারি এবং আমাদের দেশটাকে হোস্টের সাথে তুলনা করতে পারি। যেমন বর্ডার দিয়ে যদি কেউ পাস করতে নাই ইলিগাল ভাবে, তাহলে হচ্ছে তাকে কি করে, যে যারা আছে বর্ডার গার্ড তারা হয়তো বা অ্যাটাক করবে বা তারা তাকে আটকে রাখবে। তো আমাদের যে ইমিউনোলজি সেটা হচ্ছে অনেকটা এইরকমই, যে আমাদের পুরো বডির যে ইমিউনিটি আছে এটাকে কিন্তু আমরা চাইলে একদম পুরো আমাদের বডির একটা মানে আমাদের দেশের একটা ডিফেন্স সিস্টেমের সাথে আমরা আসলে কম্পেয়ার করতে পারি। তো প্রত্যেকটা জিনিস যেমন দেশের ডিফেন্স সিস্টেম যেমন চেইন আকারে কমান্ড আকারে মেনটেন হয়, আমাদের ইমিউন সিস্টেমটা মোটামুটি সেই রকম ভাবেই মেনটেন হয়। তো হচ্ছে আসলে ইমিউনোলজি যেটা, এটার অ্যাপ্লিকেশন কি, এটা হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশাস ডিজিজ, যে বিভিন্ন রকমের যে ইনফেকশাস ডিজিজ গুলি আছে এগুলিকে প্রিভেন্ট করবে এবং কি করবে, ডায়াগনোসিস অফ ডিজিজ, বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস সেটা হেল্প করতে পারে। যেমন আমরা এলাইজা টেস্ট করি বা ভিডাল টেস্ট করি, বা আমরা হচ্ছে হইলো ভিডিআরএল যে টেস্টগুলি করি, এই টেস্টগুলি কিন্তু আসলে ইমিউনোলজির আন্ডারে পড়েছে, যে এগুলিকে আমরা বলি সেরোলজিক্যাল বা ইমিউনোলজিক্যাল টেস্ট বলে আমরা। তারপর হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড প্যাথোজেনেসিস অফ ডিজিজ, যে একটা ডিজিজের যে প্যাথোজেনেসিস, তো আমরা কিন্তু প্যাথোজেনেসিসের স্টেপে কিন্তু আমরা দেখেছিলাম যে মানে ইভেশন অফ হোস্ট ডিফেন্স। তো হোস্ট ডিফেন্স যেটা, সেটা কি ওয়ান টাইপ অফ ইমিউন সিস্টেম। তারপর হচ্ছে ইমিউনো সিস্টেমের সাথে তার একটা ফাইটিং হয়, ফাইটিং এ যদি সে মানে জিততে পারে, সে যদি ভিক্টোরি লাভ করতে পারে, তখন কিন্তু আমাদের ডিজিজটা হয়। আর যদি ফাইটিং এ যদি ফরেন পার্টিকেল গুলি বা যে ইনফেকশাস এজেন্ট আছে তারা যদি ওখানে যদি হেরে যায়, তাহলে কিন্তু আমাদের কোনো ডিজিজ হয় না। তো হচ্ছে তাহলে ডিজিজ প্যাথোজেনেসিসেও কিন্তু এর ভূমিকা আছে। তারপর হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্টেশন। অর্গান ট্রান্সপ্লান্টেশনে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে ইমিউনোলজি। যেমন হচ্ছে এইচএল এ টাইপিং করতে হয় অর্গান ট্রান্সপ্লান্টেশনের আগে। তারপর হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্টেশন যখন সম্পন্ন হয় তখন কিন্তু আমরা ইমিউন সাপ্রেস করে রাখি, যে ইমিউন সাপ্রেশনটা আমাদের দরকার হয়, কারণ যে অর্গানটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেটা কিন্তু আমাদের বডির সাপেক্ষে হচ্ছে কি এটা, সেটা আমাদের বডির সাপেক্ষে ফরেন, যে আমাদের বডি সেটাকে চিনতে পারবে না, সেটাকে কিন্তু আমার বডির ইমিউন সেল খেয়ে ফেলবে, সেটাকে ধ্বংস করে ফেলবে। তো এখানেও কিন্তু আমাদের আসলে ইমিউন সিস্টেমের সেলগুলিকে দরকার হয়, ইমিউন সিস্টেমটাকে আমাদের এখানে দরকার হয়। তারপরে হচ্ছে কি আমাদের ফরেনসিক মেডিসিনে অনেক সময় এটাকে দরকার হয়, যেমন প্যাটার্নিটি টেস্ট অথবা আইডেন্টিফিকেশনে দরকার পড়ে।
তো হচ্ছে এবার যদি আমরা যদি চিন্তা করি ইমিউন সিস্টেম, তো হচ্ছে জাস্ট এটা আমাদের বডির একটা আর্ম ফোর্স বা বডির ডিফেন্স। তারপর হচ্ছে এখানে কারা সৈনিক আছে, যেমন হচ্ছে আমাদের ডাব্লিউবিসি যারা আছে তারা সবাই, এবং কি আছে তাদের অস্ত্র শস্ত্র আছে কিছু, যেমন কমপ্লিমেন্ট সিস্টেম, অ্যাকিউট ফেজ প্রোটিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এগুলি। তারপর হচ্ছে জাস্ট এদের যেই হ্যাচারি বা এদের যে ব্যারাক সেটা কোনটা, সেটা হচ্ছে থাইমাস, বোন মেরো এবং হচ্ছে ফিটাল লিভার। তারপর হচ্ছে তাদের যে ব্যারাক সেটা কোথায়, সেটা হচ্ছে যেমন স্প্লিন, লিম্ফ নোড এইসব জায়গায় তারা ট্রেন প্রাপ্ত হয়। হাইওয়ে বা তাদের রোড, যেমন হচ্ছে আর্মিদের যাওয়ার যে রাস্তা সেরকম হচ্ছে আমাদের এই সেলগুলি যাওয়ার রাস্তাকে ব্লাড এবং লিম্ফেটিক সিস্টেম বা লিম্ফ। তারপর হচ্ছে জাস্ট হলো পটেনশিয়াল ব্যাটেল স্টেশন, যে কোথায় কোথায় এগুলি বেশি হয়, তো হচ্ছে স্কিন, তারপর গাট, তারপর মিকোসা, বিভিন্ন অর্গানে হতে পারে। টার্গেটিং ডিভাইস, তো হচ্ছে জাস্ট কি কি ডিভাইস আছে তার কাছে যেগুলি দিয়ে তারা বিভিন্ন শত্রুকে টার্গেট করতে পারে, যেমন অ্যান্টিবডি, ওয়ান টাইপ অফ স্মার্ট বমের সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। যেমন স্মার্ট বমের যে ধারণাটা যেরকম কি, যে আমরা যেই এনিমি সিলেক্ট করে দেব সে শুধু ব্লাস্ট হলে তাকেই কিল করবে, বাকিদেরকে সে কোন রকম ইনজুরি করবে না। মানে অনেকটা হচ্ছে এটা আর কি কি বলা হয়, ফিকশনের মতো, কিন্তু আমাদের বি সেল গুলি কিন্তু কিংবা অ্যান্টিবডি গুলি কিন্তু জাস্ট এইভাবেই কাজ করে। যার জন্য তৈরি হয়েছে সে কিন্তু শুধুমাত্র তাকেই ক্ষতি করে, অন্যদের সাধারণত করে না। এইরকম কিন্তু না যে করে না, আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি যে একটা ডিজিজের কথা, যেমন হচ্ছে কি আমাদের স্টেফাইলোকক্কাল, যে স্ট্রেপ্টোকক্কাল এম প্রোটিনের এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছিল, ওই অ্যান্টিবডি কিন্তু আমাদের হার্টের ভালভটাকেও আক্রমণ করতে পারে। তো হচ্ছে তারা কিন্তু সবসময় মানে এরকম না যে যার জন্য তৈরি হয়েছে তার উপরে কাজ করবে, মাঝে মাঝে অন্যজনের সাথে বাইন্ড করে বা ইন্টারাকশন করে সে তারকে ড্যামেজ করতে পারে। তারপর হচ্ছে আসলে তাদের যে ব্যাটেল সেটাই হচ্ছে কি আমাদের ইমিউন রেসপন্স। তো হচ্ছে এই যে গেল এত কিছু, তারপর হচ্ছে আসলে আমরা তাহলে কি দেখবো যে এখানে হচ্ছে আসলে আমাদের কি কি আছে আমাদের মানে ইমিউনিটিটা আমাদের হচ্ছে আসলে দুই রকমের, ইনেট ইমিউনিটি এন্ড অ্যাডাপ্ট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি কি, যেটা হচ্ছে আমরা বাই বর্ন পেয়ে থাকি আমাদের জন্মের সাথে, বা আমাদের জার্ম লাইনে যে ইমিউনিটিটা আছে, যে আমাদের প্রত্যেকটা কোষ এভাবে কোডেড করা আছে যে সে এই ইমিউন সিস্টেমটাকে সে প্রডিউস করবে, সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। আর আছে কি আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি। এই অ্যাডাপটিভ ইমিউনিটিটা কি, এটা হচ্ছে আমাদের আস্তে আস্তে ডেভেলপ হয়। কিভাবে, যেমন আমরা অ্যান্টিজেনের যত সংস্পর্শে আসবো, যত আমরা অ্যান্টিজেনের ইয়াতে আসবো, ইনটাচে আসবো, তত বেশি আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি করবে, মেমোরি সেল তৈরি করে রাখবে। আমার বডি আস্তে আস্তে তারপর দিয়ে অ্যাডাপ্ট হয়ে যাবে তাকে কিল করার জন্য। এইরকম কিন্তু না যে সে আসলো আমার বডি কোনো রেসপন্স করছে না, আমার বডি আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়ে নিছে। তারপরে কিভাবে তাকে মারার জন্য একটা মারণাস্ত্র তৈরি করে এভাবে। তো হচ্ছে আমার বডি আস্তে আস্তে যেহেতু এটা ডেভেলপ করতেছে, সো এটাকে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জন করে নিচ্ছে এই ইমিউনিটিটা, তাকে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিও বলতে পারি। এবার আমরা আসি ইননেট আর মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা এই দুটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। যেমন ইননেট ইমিউনিটি এটা হচ্ছে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে মেইনলি কাজ করে তারা। তো হচ্ছে যেমন আমাদের বডিতে যদি কোনো কিছু অ্যাটাক করে, যে আমরা যেমন প্যাথোলজির যে ইনফ্লামেশন, ওখান থেকে কিন্তু আমরা জেনে ফেলেছি যে আমাদের ইনফ্লামেশন হলে কোনো একটা জায়গায় প্রথমেই চলে আসে এখানে কে, নিউট্রোফিল। যে নিউট্রোফিল ফার্স্ট এখানে এসে হাজির হবে, এখানে এসে একটা যুদ্ধ চলবে, সে ফ্যাগোসাইটোসিস পর্যন্ত করতে পারে। তাহলে যে এইরকম যে আমাদের সেলগুলি মানে যেই সেলগুলি একদম প্রথমেই রেসপন্স করে, এগুলো হচ্ছে আসলে ইনেট ইমিউনিটির সেল, এরা ইনেট ইমিউনিটির পার্ট। তারপর কি আছে এদের, এরা লেস স্পেসিফিক। এরা এইরকম না যে যার জন্য তৈরি হয়েছে শুধু তাকেই কিল করব, এদের কোনো বাস বিচার নেই, এরা যেটাকে দেখবে ফরেন তাকেই কিল করবে। একটা জিনিস দেখলো অপরিচিত মনে হচ্ছে, সে যা তাকে কিল করে ফেলবে, লেস স্পেসিফিক। এটা যেই কোনো কিছু হইতে পারে, যে সে এইরকম না যে শুধুমাত্র ভাইরাসকেই মারবে বা শুধুমাত্র ব্যাকটেরিয়াকে মারবে, এখানে প্রত্যেকটা সেলই মোটামুটি সব রকম ফরেন বডিকে মারতে সক্ষম। তারপর কি আছে আমাদের নন স্পেশালাইজড, ওই রকম স্পেশালাইজড ভাবে তারা কোনো ইয়া করে না, মানে বাস বিচার করে না। তারপর হচ্ছে কি তাদের ব্রড রিঅ্যাক্টিভিটি, তারা মোটামুটি যত রকমের আছে, যে এরকম একটু আগে বললাম যে যত রকমের মানে ইয়াই আসুক, ফরেন পার্টিকেলই আসুক, তারা সেটাকে কিল করতে সক্ষম হয়। তারপর কি আছে তাদের, এরপর যেটা বলছিলাম যে ইনবর্ন, যে আমরা বাইবর্ন এগুলি পেয়ে থাকি, যে এটার জন্য আমাদের কোনো অ্যান্টিজেনের সংস্পর্শে যাওয়া লাগে না, যে ওই অ্যান্টিজেনটা আমরা পেলে তাহলেই আমাদের ডেভেলপ করবে, এইরকম না। তারপর কুইক অ্যাকশন, এরা খুব দ্রুত কাজ করে, যখনই একটা অ্যান্টিজেন আমাদের বডিতে মানে অ্যাটাক করবে বা আমাদের বডিতে মানে কোনো ক্ষতি করার চেষ্টা করবে, এরা এসে সাথে সাথে সেখানে
যুদ্ধ তৈরি মানে যুদ্ধ ঘোষণা করবে এবং যুদ্ধ শুরু করে দেবে এরকম আর কি। তারপর নো মেমোরি, এদের কোনো মেমোরি নেই যে এরকম যে এরা একটা জিনিস আসতো তাকে চিনে রাখছে, এরকম না, এদের কোনো মেমোরি নাই। এরা হচ্ছে একদম আমরা এমব্রায়ো অবস্থায় যে সকল জিনিসকে দেখেছিল তার আগে হচ্ছে তারা মানে এই সেলগুলি সেলফ মনে করে বা নিজের মনে করে, এরপর বাকি যা আছে সবগুলিকে তারা নন সেলফ অথবা ফরেন মনে করে, তাদেরকে ডেস্ট্রয় করে দেয়। আচ্ছা, তো এই যে আমাদের এই ইমিউনিটি, ইনেট ইমিউনিটি, এখানে আমাদের কিছু ব্যারিয়ার আছে। যেমন হচ্ছে এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার বা স্কিন। তো এই অ্যানাটমিক্যাল ব্যারিয়ারে কি কি আছে আমাদের, স্কিন এবং মিউকাস মেমব্রেন। স্কিন, স্কিন অন্যতম একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। আমরা হয়তোবা জানি যে মানে ইনটেক যে স্কিন তাকে কিন্তু সাধারণত কোনো কিছু পাস করতে পারে না বা তাকে ব্রিচ করে যে আমাদেরকে ইনফেক্ট করবে, এরকম কিন্তু খুব কম হয়। তারপর আছে কি আমাদের, তারপর আছে মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন গুলি কি করে, এরা ব্যাকটেরিয়া অথবা ভাইরাসকে ট্র্যাপ করে নেয়। তারপর হচ্ছে নরমাল ফ্লোরা যেগুলো আছে এখানে তারা হচ্ছে কি করে, এখানে অ্যান্টাগনিজম করতে পারে, স্কিনের ক্ষেত্রে এটা করতে পারে, অথবা কি মাঝে মাঝে সিলি আছে কোন কোন মিউকাসে যেমন হচ্ছে রেসপিরেটরি রুটে, এটা কি করে প্রপেল করে দেয়, যে ফরেন বডি গুলো আছে তাদেরকে বাহিরে ধাক্কা দিতে থাকে বা বাহিরে তারা পাঠিয়ে দেয় খুব সুন্দরভাবে। এরপর আছে কি আমাদের কিছু ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, যেমন হচ্ছে টেম্পারেচার। আমরা জানি যে হচ্ছে যে ইয়াগুলি আছে আচ্ছা, তো হচ্ছে আমাদের বডির যে টেম্পারেচার 37°C। তো এই মানে বেশিরভাগ মানে যেই ব্যাকটেরিয়া গুলি আছে তারা সাধারণত এই টেম্পারেচারে সার্ভাইভ করতে পারে। এর চাইতে যদি বেশি বেড়ে যায় তাহলে কিন্তু সাধারণত তারা সার্ভাইভ করতে পারে না, এলিমিনেটেড হয়ে যায়। এর জন্য কি ফিভার একটা ওয়ান টাইপ অফ আমাদের মানে প্রোটেক্টিভ সিস্টেম হিসেবে কাজ করে, যে ফিভার হলে ভালো শরীরের জন্য। এরপর আছে কি আমাদের লো পিএইচ, যে অনেক জায়গাতে যেখানে হচ্ছে লো পিএইচ থাকার কারণে সেখানে অনেক ভাইরাস অথবা ব্যাকটেরিয়া এমনিতেই এলিমিনেটেড হয়ে যায়। যেমন কোথায়, যেমন হচ্ছে ভেজাইনাতে লো পিএইচ থাকার কারণে একটা সুবিধা হয়, অথবা মানে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে হইলো স্টোমাক গ্যাস্ট্রিক HCl, যে এখানে পিএইচ কত থাকে সাধারণত খুবই কম, অ্যাসিডিক 3 মতো থাকে। তো হচ্ছে হইলো এই পিএইচ এ সাধারণত দেখা যায় যে অনেক ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। তারপর আছে কি আমাদের কিছু কেমিক্যাল মেডিয়েটর আছে, যেমন লাইসোজাইম। এরা কি করে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ভেঙে ফেলে। আমরা বলে ফেলেছিলাম ওই যে বিটা 1,4 ক্রস লিঙ্কেজ যেটা, সেটাকে ভেঙে ফেলে, মানে এনএসিটাল গ্লুকোজামাইন আর এনএসিটাল মিউরামিক অ্যাসিডের মাঝখানে যে বন্ডিংটা সেটাকে তারা ভেঙে দিতে পারে। এটা আমাদের কোথায় আছে, যে কোনো ধরনের সিক্রেশন আছে। তারপর ইন্টারফেরন, এটা কি করে, ভাইরাল রেপ্লিকেশনটাকে ইন্টারফেয়ার করে। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি করে, এরা হচ্ছে হইলো পাওয়ারফুল একটা কম্পোনেন্ট ফর কিলিং অফ মাইক্রোবস। এরা কি করে, ম্যাক তৈরি করে। তো এই ম্যাকটা কি করে, যে কোনো মাইক্রোবস কে গিয়ে তারা ছিদ্র করে দেয় বা পেনিট্রেট করে, বা তার শরীর থেকে মানে যেই সকল ইয়াগুলি আছে ইলেকট্রোলাইট বা ফ্লুইড আছে এগুলিকে সে বের করে নেয়, তাহলে কি হচ্ছে সেটা মরে যাচ্ছে। এরপর কি আছে আমাদের কিছু ফ্যাগোসাইটিক ব্যারিয়ার আছে। ফ্যাগোসাইট কারা কারা করে, ফ্যাগোসাইট করে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল, এরা ফ্যাগোসাইট করতে পারে। এরপর আছে ইনফ্লামেটরি ব্যারিয়ার, যে বিভিন্ন রকমের যে ইনফ্লামেটরি প্রসেস আছে এর মাধ্যমে হচ্ছে একটা ব্যারিয়ার তৈরি হয়। ইনফ্লামেশনটাও কিন্তু ওয়ান টাইপ অফ ব্যারিয়ার হিসেবে কাজ করে। এবার আসি আমরা ইননেট আর অ্যাডাপটিভ ইমিউনিটির পার্থক্য। ইননেট ইমিউনিটির বৈশিষ্ট্যগুলি কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি, তো আমরা আসি তাহলে এদের পার্থক্যের মধ্যে। তাহলে হচ্ছে আমরা বলে দিয়েছি যে ইননেট ইমিউনিটিটা কি রকম থাকে, এটা কিন্তু সাধারণত থাকে আমাদের বাইবর্ন, তারপর হচ্ছে এরা লেস স্পেসিফিক, তারপর হচ্ছে এরা কি করতে পারে না, এরা হচ্ছে কোনো মেমোরি সেল নাই, তারপর এদের কুইক অ্যাকশন, আর হচ্ছে কি এদের একটা জিনিস আবার খুব মানে যেটা মানে হাইলি মানে মেনটেন করে, সেটা হচ্ছে সেলফ নন সেলফ ডিসক্রিমিনেশন। তো আমরা যদি তাহলে এদের পার্থক্য করতে চাই তাহলে আমরা প্রথমে বলতে পারি কি, যে ইনেট ইমিউনিটিটা সেটা কি করে, প্রোটেক্ট এগেইনস্ট ইনফেকশন করে। তারপর হচ্ছে হইলো দুইটাই করে অবশ্য। তারপর হচ্ছে হোস্ট ডিফেন্স কি সব সময় প্রেজেন্ট থাকে ইনেট ইমিউনিটির ক্ষেত্রে, হোস্ট ডিফেন্স যেটা অলওয়েজ প্রেজেন্ট থাকবে, কিন্তু যেটা অ্যাডাপটিভ ইমিউনিটি এখানে কিন্তু সবসময় প্রেজেন্ট থাকবে না, কারণ আমরা কি বলেছি এটা অ্যাকোয়ার্ড হতে হবে, অ্যান্টিজেনের সংস্পর্শে আসতে হবে, সো এটা অলওয়েজ প্রেজেন্ট থাকবে না। তারপর কি রিকগনাইজ করতে পারে কি সেলফ নন সেলফ কে, এটা কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটি পারে না, তারা কিন্তু সেলফ নন সেলফ কে রিকগনাইজ করতে পারে না। এর জন্যই কিন্তু স্ট্রেপ্টোকক্কাল এম প্রোটিনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছিল সেটা কিন্তু আমাদের হার্ট বাল্বকে অ্যাটাক করতে পারতেছিল। তো ওইখানে কিন্তু তারা সেলফ নন সেলফ ডিসক্রিমিনেশনটা যেটা সেটা করতে পারছিল না। এটা আমরা অলওয়েজ মনে রাখবো
সেলফ নন সেলফ ডিসক্রিমিনেশন সব সময় মানে কে করতে পারে, এটা হচ্ছে ইননেট ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি করতে পারে না। অটো ইমিউন ডিজিজ গুলি কিন্তু এর জন্যই হয়ে থাকে, এবং অটো ইমিউন ডিজিজ গুলির জন্য কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটি দায়ী, নট আওয়ার ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটি কখনোই দায়ী না। তারপর হচ্ছে হইলো ইননেট ইমিউনিটি যেটা, সেটা হচ্ছে ভার্টিব্রেট এবং নন ভার্টিব্রেট উভয়দের মধ্যে প্রেজেন্ট থাকে, কিন্তু অ্যাডাপটিভ যেটা সেটা শুধুমাত্র ভার্টিব্রেটদের মধ্যে আছে। নন ভার্টিব্রেটদের কোনো অ্যাডাপটিভ ইমিউনিটি থাকে না। ইননেট ইমিউনিটির যেই রিসেপ্টর সেটাকে আমরা বলি পিআরআর বা প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, যেমন টল লাইক রিসেপ্টর। আর অ্যাডাপটিভ ইমিউনিটির রিসেপ্টর আছে মাত্র দুটো, টি সেল রিসেপ্টর এবং বি সেল রিসেপ্টর। তারপর রিসেপ্টর গুলির হচ্ছে হলো ব্রড স্পেসিফিসিটি ইননেট ইমিউনিটির, কিন্তু যেই অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেটাতে কিন্তু এরকম ব্রড স্পেসিফিসিটি নাই, ন্যারো স্পেসিফিসিটি, যে যার জন্য তৈরি হয়েছে শুধুমাত্র তার জন্যই সে স্পেসিফিক। একজনের জন্য তৈরি হয়েছে শুধুমাত্র তার এগেনস্টেই। একটা ভাইরাসের এগেনস্টে তৈরি হইলো, শুধুমাত্র ওই ভাইরাসের দেখা যায় যে ইভেন তারা স্ট্রেইন ভেদেও আলাদা হয়। যে স্ট্রেইনের এগেনস্টে তৈরি হয়েছিল শুধুমাত্র ওই স্ট্রেইনকে সে ধরতে পারবে। পরবর্তী যদি নতুন কোনো স্ট্রেইন আসে তাহলে সেই নতুন স্ট্রেইনকে সে ধরতে পারছে না, ফেল করতেছে। যেমন করোনা ভাইরাসের কিন্তু নতুন স্ট্রেইন আসার পর কিন্তু দেখা যাচ্ছে কি প্রিভিয়াসলি যারা ইনফেক্টেড হয়েছিল তাদের আবার হচ্ছে। তো এটা কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটি কিন্তু এখানে ফেল করে যাচ্ছে। তারপর হচ্ছে হইলো তাদের যে ইয়াটা আছে রিসেপ্টর যে স্পেসিফিসিটি, তো এটাকে আমরা কি বলি, প্যাম্প বলি সাধারণত। আচ্ছা, এবার যদি আমরা আসি রেসপন্স টাইম, তো ইননেট ইমিউনিটি কিন্তু খুব দ্রুত রেসপন্স করে, মিনিট টু আওয়ার্স এর মধ্যে, আর অ্যাডাপটিভ ইমিউনিটি উইদিন ডেজ লেগে যায়। তারপর হচ্ছে স্পেসিফিসিটি। তো স্পেসিফিসিটি কার বেশি ছিল, মানে কে বেশি স্পেসিফিক ইয়াদের জন্য, তো হচ্ছে হইলো ইননেট ইমিউনিটি মোটামুটি স্পেসিফিক, কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটি হাইলি স্পেসিফিক। তারপর ডাইভার্সিটি, ইননেট ইমিউনিটির কিন্তু ডাইভার্সিটি কম, কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটির ডাইভার্সিটি অনেক বেশি। কারণ কি, তাদের হচ্ছে সোমাটিক হাইপার সোমাটিক হাইপার মিউটেশন হয়, এবং হচ্ছে হলো তারা কি করে, তাদের হচ্ছে যে রিসেপ্টরের যে ইয়ে আছে, মানে রিসেপ্টর গুলি তাদের এক একবার চেঞ্জ হতে পারে। তো এর জন্য কিন্তু তাদের হচ্ছে হলো দেখা যায় যে ডাইভার্সিটিটা অনেক বেশি। এরপর মেমোরি, ইননেট ইমিউনিটির কোনো মেমোরি নেই এবং অ্যাডাপটিভ ইমিউনিটির আছে। সেলফ নন সেলফ ডিসক্রিমিনেশন, এটা কিন্তু বলা হয়ে গেছে। তারপর আছে সলিউবল কম্পোনেন্ট, কি কি আছে, অনেক কিছু আছে ইননেট ইমিউনিটিতে। আর হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটিতে আছে শুধু অ্যান্টিবডি। আর ইননেট ইমিউনিটিতে যদি চিন্তা করি আমরা, সিড অ্যাক্টিভ প্রোটিন, অ্যাকুইড ফেজ প্রোটিন, এইগুলি। তারপর হচ্ছে মেজর সেল টাইপ ইননেট ইমিউনিটিতে মোটামুটি সব সেলই। আর হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটিতে কে আছে, টি সেল এবং বি সেল। এবারে আমরা আসি যে তাদের সেলগুলি কোথা থেকে আসে। ইননেট ইমিউনিটির সেলগুলি সব সময় আসে সাধারণত আমাদের কোথা থেকে, আমরা যদি ডাব্লিউবিসির যদি আমরা ডেভেলপমেন্ট দেখতে যাই, তো ওখানে আমরা দুটো প্রোজেনিটর সেল পাবো। একটা হচ্ছে আমাদের মাইলয়েড প্রোজেনিটর সেল, আর একটা হচ্ছে লিম্ফয়েড প্রোজেনিটর সেল। তো হচ্ছে মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে কারা আসে, সাধারণত এখান থেকে আমাদের মোটামুটি সব সেলই আসে। আর হচ্ছে লিম্ফয়েড মানে সব ডাব্লিউবিসি, যেমন হচ্ছে গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, এইগুলোর কথা যদি আমরা বলি, মানে গ্রানুলোসাইট সবগুলি আসতেছে। এক গ্রানুলোসাইটের যে লিম্ফোসাইট সেটা বাদে বাকি সব আসতেছে হচ্ছে আমাদের মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে। আর লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে কে আসতেছে, টি সেল, বি সেল এবং ন্যাচারাল কিলার সেল। আমরা মনে রাখবো ন্যাচারাল কিলার সেলও কিন্তু ওয়ান টাইপ অফ লিম্ফোসাইট, এটাও কিন্তু, কারণ সে হচ্ছে লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে আসতেছে। তো হচ্ছে হইলো এই যে এতগুলি সেল বললাম, এর মধ্যে কে ইননেট ইমিউনিটির এবং কে অ্যাডাপটিভ ইমিউনিটির, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র অ্যাডাপটিভ ইমিউনিটির দুইটা সেল আছে, কে কে, টি সেল এবং বি সেল। আর বাকি যত সেল আছে সব কিসের, সব হচ্ছে আমাদের ইননেট ইমিউনিটির। ইভেন ন্যাচারাল কিলার সেল যে, সেও ইননেট ইমিউনিটির। তো হচ্ছে ইননেট ইমিউনিটির কিছু আছে হিউমারাল কম্পোনেন্ট, কিছু আছে সেলুলার কম্পোনেন্ট। হিউমারাল কম্পোনেন্ট বলতে আমরা কি বুঝি, এরা হচ্ছে মানে কেমিক্যাল কম্পোনেন্ট। তো কেমিক্যাল কম্পোনেন্ট কারা কারা আছে বলে দিয়েছিলাম অলরেডি, যেমন কমপ্লিমেন্ট, অ্যাকুইড ফেজ প্রোটিন, তারপর হচ্ছে ইন্টারফেরন। আর সেলুলার কম্পোনেন্টে কে আছে, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ইসোনোফিল, বেজোফিল, ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল, এরা সব। অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে হিউমারাল কম্পোনেন্ট কে কে আছে, অ্যান্টিবডি এবং লিম্ফোসাইট, এবং সেলুলার কম্পোনেন্ট আছে বি এবং টি লিম্ফোসাইট। আচ্ছা, অ্যান্টিবডি এবং লিম্ফোকাইন। আচ্ছা, এবার আমরা আসি ইননেট ইমিউনিটি। আমাদের বডিকে যদি আমরা ডিফেন্সের ইয়াটা যদি আমরা চিন্তা করি, তো
তিনটা লাইন আমাদের ডিফেন্স কাজ করে, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স এবং থার্ড লাইন ডিফেন্স। তো হচ্ছে মোটামুটি ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনটা মেইনলি মেইনটেইন হয় ইননেট ইমিউনিটি দিয়ে, সেকেন্ড লাইনে কিছু কিছু জিনিস অ্যাডাপটিভ দিয়েও মেইনটেইন হতে পারে, আর হচ্ছে থার্ড লাইনটা মেইনটেইন হয় অ্যাডাপটিভ ইমিউনিটি দিয়ে। তো হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স আছে কি, কিছু আছে ফিজিক্যাল ফ্যাক্টর বা মেকানিক্যাল, কিছু আছে কেমিক্যাল, কিছু আছে বায়োলজিক্যাল। তো ফিজিক্যাল বা মেকানিক্যাল ফ্যাক্টর কি কি আছে আমাদের, যেমন স্কিন আছে, তারপর মিউকাস মেমব্রেন আছে। যেমন স্কিনে আমাদের কি থাকে, এখানে হচ্ছে জাস্ট হইলো আমাদের কম্পিটিটিভ অ্যান্টাগনিজম হয়। আর তারপর মিউকাস মেমব্রেন এরা কি করে, আর স্কিন হচ্ছে একটা মানে ইয়া হিসেবে কাজ করে, ব্যারিয়ার হিসেবে, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। মিউকাস মেমব্রেন যে সে কি করে, ভাইরাস ব্যাকটেরিয়াকে এন্ট্রাপ করতে পারে, এখানে যে সিডি আছে সেগুলো হচ্ছে প্রোপেল আউট করে দিতে পারে। তারপর হচ্ছে স্কিনের আরেকটা জিনিস কি, যেমন ডিএসকোমাইজেশন অফ এপিথেলিয়াল সেল, এর কারণে অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া পড়ে যাচ্ছে, শরীর থেকে ঝরে যাচ্ছে। তারপর হচ্ছে মুভমেন্ট অফ সিলিয়া, এটাও বলা হয়ে গেছে। তারপর হচ্ছে ভমিটিং এবং ডায়রিয়া, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ইমিউন সিস্টেমের পার্ট। ভমিটিং এবং ডায়রিয়ার মাধ্যমে কিন্তু অনেক প্যাথোজেন বেরিয়ে যেতে পারে। তারপর হচ্ছে কফ, স্নিজ এবং স্নিজ রিফ্লেক্স, যেটা কাফিং এর মাধ্যমে আমরা কি করি, যে ভিতরের যেই মানে ফরেন জিনিসটা সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করি, স্নিজিং এর মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া বের হয়ে যায়। তারপর হচ্ছে ফ্লাশিং অ্যাকশন অফ টিয়ার এবং স্যালাইভা, এগুলোর মাধ্যমে হতে পারে। তো হচ্ছে এই যে স্কিন, এই স্কিনটা কি, যেমন হচ্ছে স্কিনটা কিন্তু থাকে ড্রাই, অ্যাসিডিক এবং টেম্পারেচার থাকে 37°C। নরমাল রেসিডেন্ট ফ্লোরাগুলি থাকে এখানে, যার জন্য এটা কি, আর এছাড়াও কি এটাকে একটা মানে ব্যারিয়ার হিসেবেও কাজ করতে পারতেছে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ফিজিক্যাল অথবা মেকানিক্যাল ফ্যাক্টর যেটা ছিল সেটা। তারপর আমরা আসি কেমিক্যাল ফ্যাক্টর। তো কেমিক্যালের সাথে কিন্তু আমরা নামের সাথে কিন্তু বুঝতে পারছি যে এখানে কিছু আমাদের কেমিক্যাল থাকবে। তো এই কেমিক্যালের মধ্যে কে কে থাকতে পারে আমাদের, যেমন আমরা যদি বলি ফ্যাটি অ্যাসিড, এটা কোথায় থাকতে পারে আমাদের, এটা আমাদের ঘামের মধ্যে থাকতে পারে। এটা কি করে, ব্যাকটেরিয়াকে ইনহিবিট করতে পারে। লাইসোজাইম, লাইসোজাইম কোথায় থাকে, আমরা ব্যাকটেরিয়াল মানে জেনারেল ব্যাকটেরিওলজিতে আমরা বলে দিয়েছিলাম, এটা হচ্ছে অল টাইপ অফ সিক্রেশন অফ হিউম্যান বডিতে এটা প্রেজেন্ট থাকে, যেমন চোখের পানি বা লালা অথবা সোয়েটিং, এগুলি সবকিছুতে থাকতে পারে। লো পিএইচ অফ গ্যাস্ট্রিক সিক্রেশন, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কেমিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। তারপর আমাদের কে ছিল, আমাদের প্রথম বায়োলজিক্যাল ফ্যাক্টর। তো হচ্ছে এই যে বায়োলজিক্যাল ফ্যাক্টর, এখানে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে, সেই ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা কি, সেটা হচ্ছে এটা ছিল ফিভার। যে যে দেখা যাচ্ছে যে এই যে বায়োলজিক্যালি এটা যে এখানে এই ফিভারটা কি করে, সাধারণত দেখা যায় যে টেম্পারেচার ইনক্রিজ করে। তো এই টেম্পারেচার মানে ইনক্রিজ টেম্পারেচারের জন্য কি হয়, অনেক ধরনের মাইক্রোবস আছে যারা এলিমিনেটেড হয়ে যায়। তারপর কি থাকতে পারে, এখানে কিছু মলিকুল থাকতে পারে যারা হচ্ছে আসলে বায়োলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, যেমন হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল কিছু পেপটাইড আছে, যেমন হচ্ছে ডিফেন্সিন। তারপর এখানে কি আছে, আমাদের ইনফ্লামেটরি যে প্রসেসটা আছে সেটাও রয়েছে। তারপর ফ্যাগোসাইটোসিস, এই সব কিছু মিলে হচ্ছে এই বায়োলজিক্যাল ফ্যাক্টরটা মানে তৈরি হয়েছে। ফ্যাগোসাইটোসিস কিন্তু আমরা অলরেডি প্যাথোলজিতে পড়েছি, এখানে আমরাও একবার দেখে নেব। তো হচ্ছে জাস্ট হলো এইগুলো গেল হচ্ছে আমাদের ইমিউনিটির ফার্স্ট লাইন ডিফেন্স। এবারে আমরা সেকেন্ড লাইন ডিফেন্সে যদি চলে আসি, তো হচ্ছে জাস্ট হইলো এই সেকেন্ড লাইন ডিফেন্সে যদি আমরা চলে আসি, তো এই সেকেন্ড লাইন ডিফেন্সে কে আসে আমাদের, সাধারণত দেখা যায় যে ভিতরে যে ইনেট ইমিউনিটির সেলগুলি আছে এরা আছে, যেমন হচ্ছে ম্যাক্রোফেজ, তারপর নিউট্রোফিল, তারপর হচ্ছে ইসিনোফিল, তারপর হচ্ছে ডেনড্রাইটিক সেল, ফলিকুলার ডেনড্রাইটিক সেল, এরা। তো হচ্ছে জাস্ট হইলো আমাদের এই জিনিসগুলি আমাদের কি করে, সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে কাজ করতে পারে। এবার আমরা আসি, তাহলে হচ্ছে জাস্ট হইলো এই জিনিসগুলি কিভাবে কাজ করতে পারে। যেমন আমরা যদি নিউট্রোফিলের কথা বলি, তো হচ্ছে জাস্ট হইলো এই নিউট্রোফিল কিভাবে কাজ করে, তারা হচ্ছে ইনফ্লামেশনের ফার্স্ট সেল, যেগুলো হচ্ছে ইনফ্লামেটরি সাইটে রিক্রুট হয়। এরা কি করে, প্রথমে ইনফ্লামেটরি সাইটে আসে, এসে সেখানে যে মলিকুল গুলো আছে তাদের সাথে সে ফাইট করবে, ফাইট ইভেন তাদেরকে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে। যেমন এই এটার আসার কিন্তু কিছু প্রসেস আছে, যেমন হচ্ছে রোলিং, মার্জিনেশন রোলিং, তারপর হচ্ছে জাস্ট হলো তারা এই সাইটে আসবে, আসার পর ফ্যাগোসাইটোসিস করবে। তো এই জিনিসটা তারা কিভাবে করে, যখন কোন একটা জায়গায় ইনফ্লামেশন হচ্ছে, তো এখানে কিছু কেমোট্যাকটিক ফ্যাক্টর রিলিজ হইতে পারে, এরা কি করে, কেমোট্যাক্সিস করায়। তো এই কেমোট্যাক্সিসের মাধ্যমে তখন কি করে, নিউট্রোফিল সেই দিকে যাওয়ার চেষ্টা করে। তো হচ্ছে জাস্ট হলো কি করে, প্রথমে সে এখানে রোলিং হয়, তারপর মার্জিনেশন হয়, তারপর অ্যাডহেশন হয়। তো এই যে এগুলোর মধ্যে কিন্তু কিছু প্রসেস আছে, যেমন হচ্ছে এটার যখন মানে রোলিং হচ্ছে, তখন কিন্তু নিউট্রোফিল কি করছে, আমাদের যে এন্ডোথেলিয়াল মানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল যে লেয়ার আছে, এখান থেকে সে সিলেক্টিন নামক এক ধরনের সিগন্যাল আসে। এই সিলেক্টিনের সাথে যখন তার সংস্পর্শ ঘটে, তখন কি হয়, তার একটা সুইচ অন হয়ে যায়। সুইচ অন হলে কি হয়, তখন তার থেকে ইন্টিগ্রিন নামক এক ধরনের মলিকুল আসে এবং
এন্ডোথেলিয়াল যে লেয়ার আছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল লেয়ার থেকে এখানে আছে ইন্টারসেলুলার সেল এডেশন মলিকুল। তো এই যে সবকিছু যখন একসাথে আসে তখন আরেকটা জিনিস আসে, সেটাকে হিস্টামিন এবং সাথে আসে কোলাজেনেজ। এত কিছু একসাথে আসার কারণে তখন কি হয়, এইখানে একটা যে এন্ডোথেলিয়াল গ্যাপ তৈরি হয়, এই গ্যাপ দিয়ে সুন্দর মতো কি করে এই নিউট্রোফিলটা তার সাইটে চলে যায়, সেখানে গিয়ে সে কি করে ফ্যাগোসাইটোসিস করতে পারে। আচ্ছা, তো এই যে ফ্যাগোসাইটোসিস আর কে কে করতে পারে তখন জিজ্ঞাসা করতে পারে। তো এই ফ্যাগোসাইটোসিস সাধারণত নিউট্রোফিল করে, সাথে করে ম্যাক্রোফেজ, আর কে করতে পারে ডেনড্রাইটিক সেল। তো নিউট্রোফিল এইভাবে ফ্যাগোসাইটোসিস করা পর্যন্ত মোটামুটি তার কাজ কমপ্লিট হয়ে যায়, এরপর কিন্তু সে আর অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে না। এরপর আসে কি আমাদের ম্যাক্রোফেজ। এই যে ম্যাক্রোফেজ এর কাজ কি বা এর বিভিন্ন রকমের নাম আছে কিন্তু এই ম্যাক্রোফেজের আমরা জানি। যখন সে ব্লাডে থাকে তখন সে ম্যাক্রোফেজ, তখন সে মনোসাইট, টিস্যুতে আসলে ম্যাক্রোফেজ, যখন সে লাংসে যাবে তখন অ্যালভিউলার ম্যাক্রোফেজ, লিভারে গেলে কাফার সেল, তারপর হচ্ছে কিডনিতে গেলে মেসেঞ্জিয়াল সেল, ব্রেনে গেলে মাইক্রোগ্লিয়াল সেল, বোনসে গেলে অস্টিওক্লাস্ট। তার এক এক জায়গাতে এক এক রকম নাম। এই যে এতগুলি সেল যে আমরা জানি প্রত্যেকেই কিন্তু আসলে ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজে কিন্তু আসলে অনেক কাজ। এটা কি ইনঅ্যাক্টিভেটেড অবস্থায়ও কাজ করে, অ্যাক্টিভেটেড অবস্থাতেও কাজ করতে পারে। তো এই ইনঅ্যাক্টিভেটেড অবস্থাতে তারা সাধারণত কি কাজ করে? ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় যখন ম্যাক্রোফেজ থাকে তখন তার কাজ কি? তখন তার কাজ হচ্ছে গার্বেজ কালেক্টর হিসেবে কাজ করে। তো এই গার্বেজ কালেক্টিং জিনিসটা কি? এই গার্বেজ কালেক্টিং জিনিসটা হচ্ছে শরীরের যে বিভিন্ন রকমের যেই মানে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলোকে সে কালেকশন করে একটা নির্দিষ্ট সাইটে সে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়াও তার কি কাজ আছে, যেমন আমরা কিন্তু জানি যে আরবিসির যেই মেটাবলিজম হয়, এখানে কিন্তু আরবিসির যেই লাইসিসটা হয় সেখানে কিন্তু ম্যাক্রোফেজ হেল্প করে। তো এখানে একটা কোশ্চেন আছে যে আরবিসির লাইসিসটা কে করে? আরবিসির লাইসিসটা কিন্তু ম্যাক্রোফেজ করে নরমালি। তো এটা কতদিন পরে করে? 90 to 120 মানে 120 ডেজ পরে, মানে 3 থেকে 4 মাস পরে। তো একটা কোশ্চেন তখন করতে পারে যে এই যে এটা 3 থেকে 4 মাস পরে কেন লাইসিস করে, এতদিন কেন লাইসিস করছিল না? কারণ আরবিসি এতদিন নরমাল ভাবে চলাফেরা করতেছিল, 3 থেকে 4 মাস পরে তার হচ্ছে সেল সারফেসে একটা রিসেপ্টর অ্যাপিয়ার করে, ড্যাম্প, ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্রোটিন। এই ড্যাম্প যখন এখানে অ্যাপিয়ার করে তখন কি হয়? তখন দেখা যায় যে এই ম্যাক্রোফেজ এসে তার সাথে বাইন্ড করে এবং আরবিসিটাকে কিল করে ফেলে। তো এইভাবে সেটা কাজ করে। এরপর হচ্ছে এই ম্যাক্রোফেজের আর কি কি কাজ আছে? সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে পারে, সে হচ্ছে টি সেল কে অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে, তারপর সে হচ্ছে সাইটোকাইনও রিলিজ করতে পারে। এরকম বিভিন্ন রকমের কাজ আছে। তো হচ্ছে এই যে ফ্যাগোসাইটোসিস, এইটা তখন জানতে চায় ফ্যাগোসাইটোসিসের স্টেপ এবং হচ্ছে ফ্যাগোসাইটোসিসের তো হচ্ছে এই ফ্যাগোসাইটোসিসটা দুইটা ওয়েতে হয়ে থাকে, একটা অক্সিজেন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে অক্সিজেন ইনডিপেন্ডেন্ট ওয়েতে। তো অক্সিজেন ডিপেন্ডেন্ট ওয়েতে হচ্ছে সুপার অক্সাইড অথবা নাইট্রিক অক্সাইড তারা করে। তো হচ্ছে এটা কি করে? এই যে অক্সিজেন ডিপেন্ডেন্ট যেটা, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটের মাধ্যমে, যেটা সুপার অক্সাইড। আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ নাইট্রোজেন ইন্টারমিডিয়েট, যেটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের মাধ্যমে। তো হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট যেটা, সেটা কিন্তু আবার দুই ভাবে হয়ে থাকে। প্রথমে তারা কি করে? তারা হচ্ছে মেমব্রেন বন্ড অক্সিডেজ অ্যাক্টিভেটেড করে। তাহলে কি হচ্ছে? এখানে অক্সিডেজটা ক্যাটালাইজড হয় এবং রিডাকশন অফ অক্সিজেন হয়। তাহলে কি সুপার অক্সাইড অ্যানায়ন তৈরি করে। এই সুপার অক্সাইড অ্যানায়নটা যে এটা এক্সট্রিমলি টক্সিক ফর মাইক্রোবস, তারা মাইক্রোবসটাকে কিল করতে পারে। এটা আরো কি কি তৈরি করে? হাইড্রোক্সিল রেডিক্যাল এবং হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে। এগুলো হচ্ছে প্রচন্ড পরিমাণে টক্সিক, তার হচ্ছে মাইক্রোবসটাকে কিল করে ফেলে। আর কি আছে আমাদের? আরেকটা পাথওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের মাইলোপারঅক্সিডেজ যেটা। তো এই মাইলোপারঅক্সিডেজে কি করে? তারা হচ্ছে হাইপোক্লোরাইড তৈরি করে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ক্লোরিন থেকে। এই যে হাইপোক্লোরাইড যে, এটা হচ্ছে ব্লিচিং পাউডার মানে মেইন কম্পোনেন্ট। এটা কি করে? মাইক্রোবকে কিল করতে পারে। আর কি আছে আমাদের? অক্সিজেন ডিপেন্ডেন্ট গেল, অক্সিজেন ইনডিপেন্ডেন্ট। এখানে কি হয়? তারা বিভিন্ন রকমের হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট আরেকটা আছে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ নাইট্রোজেন মানে স্পেসিস যেটা বা ইন্টারমিডিয়েট, সেটা দিয়ে কি করে। তো এখানে কি করে? সাধারণত ম্যাক্রোফেজ যখন অ্যাক্টিভেটেড হয়, স্পেশালি লাইপোপলিস্যাকারাইড
অথবা মুরামাইল ডাইপেপটাইড অথবা ইন্টারফেরন গামা দিয়ে তখন তারা কি করে এনজাইম রিলিজ করে নাইট্রিক অক্সাইড সিনথেসিস। এটা কি করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইডটাকে হাইলি টক্সিক ফর মাইক্রোবায়াল এজেন্ট যেগুলো আছে তাদের জন্য। তারপর আছে কি অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। এখানে কি আছে, এখানে বিভিন্ন রকমের এনজাইম অথবা প্রোটিন যেমন লাইসোজাইম, ডিফেন্সিন, টিএনএফ আলফা এইগুলোর মাধ্যমে হচ্ছে তারা মাইক্রোবসকে কিল করে থাকে। তো এটা কি করে যখন ফ্যাগোসাইটোসিস হয় তখন এইগুলি সব কিন্তু আসলে লাইসোজোম মানে ফ্যাগোলাইসোজোমের ভিতরে হয়ে থাকে। তো সেটা গেল ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজের একটা আরেকটা মানে জিজ্ঞাসা করে এই ম্যাক্রোফেজের কি কোনো ইয়ে আছে কিনা। হ্যাঁ, সে হচ্ছে মানে তার আর কি কি কাজ আছে, সে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। তখন বলবে এটা কি প্রফেশনাল নাকি নন প্রফেশনাল। তো এটা হচ্ছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর কে কে আছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল? ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এবং বি সেল, এরা হচ্ছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর অন্যান্য যেই সকল সেল অ্যান্টিজেন প্রেজেন্ট করে থাকে তারা কিন্তু প্রফেশনাল না, তারা হচ্ছে নন প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এবার আমরা আসি তাহলে ডেনড্রাইটিক সেল। যেটা ডেনড্রাইটিক সেল কি, এটার নামের সাথে কিন্তু আমরা আবার ডেনড্রাইট কে গুলিয়ে ফেলবো না বা মনে করবো না যে এটা ব্রেইনের কোন সেল। এটা হচ্ছে ম্যাক্রোফেজের মতোই। তো হচ্ছে এই সেলটা কি, এই সেলটা হচ্ছে দেখতে ডেনড্রাইটের মতো, যার জন্য একে বলা হচ্ছে ডেনড্রাইটিক সেল। তো হচ্ছে আসলে বলে মানে আমরা ডেনড্রাইটের সাথে এটাকে কোনো তুলনা দিতে গেলে জাস্ট একটা দিক থেকেই দিতে পারি, সেটা হচ্ছে তার সাইজ এবং শেপ আর কি। তো এরকম। আচ্ছা, এরপর আছে কি আমাদের যেমন ইসোনোফিল। এই ইসোনোফিলের কাজ কি? ইসোনোফিলের কাজ হচ্ছে যেমন মানে ইউসিন সিক্রেশন করা, প্যারাসাইট কিল করা। তো হচ্ছে সাধারণত প্যারাসাইটিক ইনফেকশনে কিন্তু দেখা যায় ইসোনোফিল বেড়ে যাচ্ছে। তো হচ্ছে তার কাজ কি প্যারাসাইট করা। তারপর হচ্ছে বেজোফিল অথবা বেজোফিল। তো এই বেজোফিলের কাজ কি? এরা হচ্ছে মাস্ট সেল মানে ডিগ্রানুলেশন, যেটা তার মধ্যে বিভিন্ন রকমের মেডিয়েটর রিলিজ হয়। তো এটা হচ্ছে সাধারণত দেখা যায় যে কি করে তখন অ্যালার্জিক রিঅ্যাকশনে এরা মানে একটা অন্যতম ভূমিকা পালন করে, যেটা আমাদের জন্য ওয়ান টাইপ অফ হার্মফুল মানে একটা কনসিকুয়েন্স, যে অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে বা অ্যালার্জি হচ্ছে, আমরা যে বলি অ্যালার্জির সমস্যা করে। তো এটা এবারে হচ্ছে আমরা তাহলে মোটামুটি ইনেট ইমিউনিটি সেল গুলি সম্পর্কে জানলাম। তো হচ্ছে স্পেসিফিক কিছু জিনিস জানা লাগবে, যেমন হচ্ছে ম্যাক্রোফেজ সে কি কি সাইটোকাইন তৈরি করতে পারে। যেমন ম্যাক্রোফেজের একটা ফাংশন বলা হয়েছিল, তো সে ইন্টারলিউকিন 1 তৈরি করতে পারে। এটা কি করে? সাধারণত ফিভার করতে পারে। ইন্টারলিউকিন 6 তৈরি করে। ইন্টারলিউকিন 6 ও ফিভার করে এবং ইনফ্লামেশন করে। টিএনএফ আলফা তৈরি করে। এটা কি করে? টিউমার সেলকে, টিএনএফ এর ফুল নামে কিন্তু টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। তো এরা কি করে? টিউমার সেলকে ডেস্ট্রয় করতে পারে। আর হচ্ছে তারা কি করতে পারে? কমপ্লিমেন্টকেও অ্যাক্টিভেটেড করে দিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ডেনড্রাইটিক সেল। এই ডেনড্রাইটিক সেলটা কি? ডেনড্রাইটিক সেল হচ্ছে যে বলা হয়ে গেছে তারা কিসের মানে দেখতে কিসের মতো? ডেনড্রাইট সেলের মতো। তো হচ্ছে এটা কি? এটা হচ্ছে মাইলয়েড প্রোজেনিটর সেল, মানে মাইলয়েড প্রোজেনিটর লিনিয়েজেরই সেল এরা। তারপর কি এদের হচ্ছে কো-স্টিমুলেটরি সিগন্যাল এরা দিতে পারে। যেমন এদের ইয়াতে সেল সারফেস কি আছে? হাই লেভেল অফ MHC2 আছে এবং B7 কো-স্টিমুলেটরি রিসেপ্টর আছে। আর এরা কি করে? অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে। আর কি এদের হচ্ছে সাধারণত এরা অ্যান্টিজেনকে ক্যাপচার করে কিসের মাধ্যমে? ফ্যাগোসাইটোসিস অথবা এন্ডোসাইটোসিস এর মাধ্যমে। এরপর আছে আরেকটা জিনিস জানতে চাই, ডেনড্রাইটিক সেলের কথা চলে আসছে, যেটা হচ্ছে ফলিকুলার ডেনড্রাইটিক সেল। তো ফলিকুলার ডেনড্রাইটিক সেল কারা? যারা হচ্ছে সাধারণত লিম্ফ নোডের ফলিকলে প্রেজেন্ট থাকে, তারা হচ্ছে ফলিকুলার ডেনড্রাইটিক সেল। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব, মানে যখন এদের স্পেসিফিক ইয়াতে আসবো তখন ডিটেইলস আলোচনা করব। তারপর হচ্ছে নিউট্রোফিল সম্পর্কে যদি আলাদাভাবে জানতে চাই, তো হচ্ছে আসলে নিউট্রোফিল কিন্তু মোটামুটি আমরা যদি WBC ডিফারেনশিয়াল কাউন্ট দেখি, আমরা দেখি কত 50 থেকে 70%। তো নিউট্রোফিলকে আমরা টহল পুলিশের সাথে তুলনা করতে পারি। তো হচ্ছে যেটা জিজ্ঞাসা করে যারা এত বেশি পরিমাণে কেন, তো আমরা কিন্তু অলরেডি জানি যে ইনফ্লামেশনের ফার্স্ট সেল রিক্রুট হয় যেটা, সেটা হচ্ছে নিউট্রোফিল। তো হচ্ছে যে এলাকাতে গ্যাঞ্জাম লাগলে কিন্তু প্রথমেই চলে আসে কে? টহল পুলিশ। তো টহল পুলিশ কিন্তু বেশি দরকার এর জন্য। তো নিউট্রোফিল এর জন্যই বেশি দরকার, যে সে কিন্তু অল্প কোনো গ্যাঞ্জাম হলেই সাথে সাথে এখানে চলে আসে। তারপর হচ্ছে বোন মেরুতে প্রতিদিন প্রায় 100 বিলিয়ন তৈরি হয়, আর হচ্ছে 50 বিলিয়ন হচ্ছে সার্কুলেশনও থাকে অলওয়েজ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটির মোটামুটি সেলগুলি সম্পর্কে হলো। এবার হচ্ছে এখানে কি আমাদের কিছু আছে হিউমারাল কম্পোনেন্ট। তো এই হিউমারাল কম্পোনেন্টে যদি আমরা আসে, আচ্ছা সরি, এখানে আরেকটা সেল আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল ইনেট ইমিউনিটি। তো এই ন্যাচারাল কিলার সেল বা সহজাত মারণ কোষ, এর নাম ন্যাচারাল কিলার সেল কেন? কারণ সে হচ্ছে অনেকটা কি বলা যায় যে মানে তার মানে ধরনটাই হচ্ছে কিল করা। সে যা পাবে তাকেই ধ্বংস করবে। সে যদি আমার সেলকে পায় তাকেও যায় ধ্বংস করতে।
মানে তার সামনে যা আসবে সে তাকেই মেরে ফেলবে। এর জন্য এই যে তার যে একটা মেরে ফেলার প্রবণতা বা কিল করার যে একটা প্রবণতা, তার জন্যই তার নাম হয়েছে কি ন্যাচারাল কিলার সেল। তার নেচারটাই হচ্ছে কিল করা, এর জন্য। তো এই ন্যাচারাল কিলার সেল, তাহলে প্রশ্ন উঠতে পারে যে এরা তাহলে আমাদেরকে কিল করছে না কেন? তো এই ন্যাচারাল কিলার সেল আমাদেরকে কিল করছে না কেন, সেটা হচ্ছে আমরা যদি তাদের মেকানিজম অফ অ্যাকশন দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। তো এই ন্যাচারাল কিলার সেলটা যে এটা কি আমরা কি জানি, এটা কি আমাদের কোন প্রোজেনিটর সেলের? এটা কিন্তু আমাদের মাইলয়েড প্রোজেনিটর সেলের না, এটা লিম্ফয়েড প্রোজেনিটর সেলের একটা কম্পোনেন্ট। এরা কি করে, মানে ওয়ান টাইপ অফ লিম্ফোসাইট। কিন্তু এরা কি সাধারণত মানে অন্যান্য যে লিম্ফোসাইট আছে তাদের মধ্যে এদের কোনো মানে টি সেল রিসেপ্টর বা বি সেল রিসেপ্টর এরকম নাই, এবং তাদের কোনো CD3 মলিকুল নাই। তাদের আছে CD16 এবং হচ্ছে জাস্ট হইলো তাদের KIR রিসেপ্টর আছে। তো তারা কি করে, কোন একটা সেল যখন দেখবে তার সাথে তারা যুক্ত হবে, যুক্ত হওয়ার পর তার শরীরের ভিতরে তারা কি করে কিছু মানে জিনিস ছেড়ে দেয়, সেগুলি কি পারফোরিন এবং গ্রেনজেম। পারফোরিন কি করে এটাকে ছিদ্র করে দেয়, এবং গ্রেনজেম কি করে তার ভিতরে জিনিসগুলিকে ধ্বংস করে দেয়। তো এই যে এই দুইটা কাজের কারণে কি হয়, সেলটা ধ্বংস হয়ে যেতে পারে। অথবা তারা কি করে মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স বা ম্যাক তৈরি করে, অথবা তারা ফাসফাস লাইগেন্ড বা ফ্যাটি অ্যাসিড সিনথেটেজ লাইগেন্ড যেটা সেটার সাথে সে বাইন্ড করে। বাইন্ড করার পরে কি করে, তারা সেখানে ঢুকে যায়, মানে সেটাকে অ্যাপোপ্টোসিসের দিকে ধাবিত করে যায়। তো ওই সেলটা নিজেই নিজেকে শেষ করে দিচ্ছে। তো এইভাবেও সে কাজ করতে পারে। তো এই যে বিভিন্ন ভাবে সে কাজ করতেছে, কিন্তু আমার সেলের উপর সে কাজ করছে না কেন? এই যে সে যখন একটা সেলের সাথে অ্যাক্টিভেটেড মানে অ্যাটাচড হচ্ছে, তখন পারফোরিন এবং গ্রেনজেম রিলিজ হইতে হলে তাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। কিন্তু কোন সেলের গায়ে যদি MHC1 মলিকুল থাকে, তখন এই MHC1 কি করে, ন্যাচারাল কিলার সেলের একটা রিসেপ্টর আছে KIR, তার উপর যে সে মানে রিসেপ্টর তার সাথে সে অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো এই KIR টাকে ওই MHC1 গিয়ে কি করে ইনহিবিটরে সিগন্যাল দিচ্ছে। তাহলে আমার সেলে আছে MHC1 বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1 এবং ন্যাচারাল কিলার আছে KIR। এরা যখন একসাথে হয়ে যাচ্ছে তখন একটা ইনহিবিটরি সিগন্যাল তৈরি হচ্ছে, তখন ন্যাচারাল কিলার সেল ইনহিবিটেড হয়ে যায়, সে আমার সেলকে কিল করতে পারছে না। তো এই যে এই MHC1 টা কখন ইন্টারাপ্টেড হতে পারে, আমার সেল ভাইরাস ইনফেক্টেড হলে, আমার সেল যদি টিউমার দ্বারা আক্রান্ত হয় বা টিউমার সেল থাকে আমার শরীরে, সেইগুলোর ক্ষেত্রে তো ন্যাচারাল কিলার সেল তাহলে কাদেরকে কিল করে আমরা কিন্তু ইজিলি এখন গেস করতে পারতেছি, এরা ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করতে পারে। এরা কিল করতে পারে কাদেরকে, এরা কিল করতে পারে হচ্ছে যে হলো টিউমার ইনফেক্টেড যে সেলগুলো আছে বা টিউমার সেল আছে তাদেরকে কিল করতে পারে। এইভাবে হচ্ছে ন্যাচারাল কিলার সেল সাধারণত কাজ করে থাকে। এবারে যদি আমরা আসি তাহলে এরপর আমাদের কি কি আছে, আর আমাদের আছে ইন্টারফেরন। তো এই ইন্টারফেরনের কথায় যদি আমরা চলে আসি তাহলে আমরা মানে মাথাতে এমনি চলে আসে কি ইন্টারফেরন কার সাথে মিল আছে, ইন্টারফেয়ার। তো এই ইন্টারফেরন কি করতেছে, ইন্টারফেয়ার করতেছে। কি ইন্টারফেয়ার করে, সে হচ্ছে ভাইরাল যে রেপ্লিকেশন আছে তাকে ইন্টারফেয়ার করে। তো ইন্টারফেরন কি কি আছে, ইন্টারফেরন আলফা আছে, বিটা আছে, গামা আছে। আলফা এবং বিটাতে কারা আছে, মানে যেগুলো আছে তারা কিভাবে অ্যাক্টিভেটেড হয়, তারা ডাবল স্ট্যান্ডার্ড RNA মানে ভাইরাস অথবা ভাইরাল ইনফেকশন অথবা ইন্টারলিউকিন 1, 2, TNF আলফা, এগুলি যার ইন্টারফেরন গামা কি দিয়ে অ্যাক্টিভেটেড হয়, সাধারণত এরা হচ্ছে টি সেল অথবা ন্যাচারাল কিলার সেল দিয়ে অ্যাক্টিভেটেড হয়। তো এই ইন্টারফেরনটা যে আছে, এই ইন্টারফেরন যেটা সেই টাইপ 1 এবং টাইপ 2 এইভাবে আমরা ভাগ করতে পারি। টাইপ 1 এ কে আছে, আমাদের ইন্টারফেরন A B টাউ আছে, আর হচ্ছে টাইপ 2 তে আছে কে ইন্টারফেরন গামা। তো হচ্ছে ইন্টারফেরন কিভাবে কাজ করে, সাধারণত ইন্টারফেরন হচ্ছে জাস্ট হইলো তারা ইন্টারফেরন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পর অ্যান্টিভাইরাল স্টেট যখন হবে তখন কি করে তারা, তারা হচ্ছে 2'5' অলিগো সিনথেটেজের সাথে মানে সিনথেটেজকে তারা ইনডিউস করে। তাহলে কি হচ্ছে 2,5 অলিগো সিনথেটেজ তৈরি হবে। এই 2,5 অলিগো সিনথেটেজ কি করবে, 2,5 অলিগো এ তৈরি করবে। এই 2,5 অলিগো এ তখন কি করবে, RNA লাইপেজ তৈরি করবে। এই RNA লাইপেজটা কি করবে, mRNA কে ডিগ্রেডেড করে দেয়। আবার অন্য সাইডে তারা কি করে, তারা হচ্ছে যে প্রোটিন কাইনেজটাকে ইনডিউস করে। তাহলে কি হচ্ছে, প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেটেড হচ্ছে, তখন ফসফোরাইলেশন হয়ে যায় ইনিশিয়েশন কমপ্লেক্সের। তো হচ্ছে এটা হলো এবং ইলংগেশন ফ্যাক্টর, যার জন্য কি হচ্ছে কোনো প্রোটিন সিনথেসিস হতে পারে না এবং ভাইরাসটা মারা যায়। এছাড়াও আমাদের আর কে কে আছে, যেমন অ্যাকিউট ফেজ প্রোটিন। এই অ্যাকিউট ফেজ প্রোটিন হচ্ছে যদি টিকে দ্বারা ক্যারেক্টারাইজ করা যায় ফিভার উইথ ইনফ্লামেশন এইসবের ক্ষেত্রে। যেমন হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিন স্পেসিফিকলি কি আছে, যেমন হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেমন হচ্ছে
এরা হচ্ছে সি মানে যে মানে সি কার্বোহাইড্রেটেড এগেনস্টে তৈরি হতে পারে। তারপর আর কে আছে, যেমন হচ্ছে আমাদের ম্যানেজ বাইন্ডিং লেকটিন আছে, তারপর কার আছে কমপ্লিমেন্ট আছে, যেমন এইগুলো সম্পর্কে আমরা কিন্তু আলাদাভাবে আলোচনা করব ইমিউনিটিতে, যেমন কমপ্লিমেন্ট সম্পর্কে, তারপর হচ্ছে যেমন ন্যাচারাল কিলার সেল অথবা যে টি সেল বি সেল। টি সেল বি সেল অবশ্য অ্যাডাপটিভ ইমিউনিটি সেল, এইগুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব না, আমরা অ্যাডাপটিভ ইমিউনিটি সেল চ্যাপ্টারে আলোচনা করব। এবার আমরা আসি যে কিছু রিসেপ্টর সম্পর্কে। তো হচ্ছে আসলে কোন রিসেপ্টর, যেমন হচ্ছে হইলো আমাদের টল লাইক রিসেপ্টর। তো এই টল লাইক রিসেপ্টর কার রিসেপ্টর, আমরা কিন্তু বলেছিলাম এরা হচ্ছে ইনেট ইমিউনিটির রিসেপ্টর। তো হচ্ছে ইনেট ইমিউনিটির রিসেপ্টর, যেহেতু এরা কি কি আছে অনেকগুলো আছে, যেমন টল লাইক রিসেপ্টর 1 আছে, টল লাইক রিসেপ্টর 2 আছে, 3 আছে, 4 আছে, মানে এরকম মোটামুটি প্রায় 10 রকমের রিসেপ্টর আছে। তো কার কার এগেইনস্টে কাজ করে, যেমন টল লাইক রিসেপ্টর 4 যেটা সেটা লিপোপলিস্যাকারাইড, 2 হচ্ছে লিপোপ্রোটিন, তারপর 3 যেটা সেটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, 5 হচ্ছে ফ্লাজেলিনের এগেইনস্টে বা ফ্লাজেলার এগেইনস্টে, তারপর 7 যেটা সেটা হচ্ছে কিছু আননোন লাইগ্যান্ডের এগেইনস্টে কাজ করে। তো এরকম তারা বিভিন্নভাবে বিভিন্ন এতে কাজ করতে পারে। তারপর প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর যেটা, যেমন হচ্ছে মাইক্রোবায়াল সেল কম্পাউন্ড, যেমন কমপ্লিমেন্ট। তো এরা কি করে, মানে এরা কিভাবে হয়, এদের ইয়াটা কি মানে প্যাটার্নটা কি, মলিকুলার যে প্রোটিন আছে সেটা হচ্ছে মাইক্রোবায়াল সেল ওয়াল কম্পোনেন্ট। তারপর ম্যানেজ বাইন্ডিং প্রোটিন, এর হচ্ছে ম্যানেজ কন্টেইনিং কার্বোহাইড্রেট। তারপর হচ্ছে স্ক্যাভেঞ্জার রিসেপ্টর যেটা পলিঅ্যানায়ন, অথবা টল লাইক রিসেপ্টর 2 বা 4, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া অথবা লিপোপ্রোটিন, এগুলো কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি। তো এরকম বিভিন্ন রকমের রিসেপ্টরও আছে। এসব রিসেপ্টরের মাধ্যমে তারা তাদের যেই ফরেন বডি বা ফরেন যে শত্রু আছে তাদেরকে তারা মানে তাদের সাথে বাইন্ড করতে পারে, তাদেরকে তারা কিল করতে পারে। তো হচ্ছে এগুলো মোটামুটি ইননেট ইমিউনিটি থেকে এইটুকুই লাগবে। আর এই সেল বা এদের হচ্ছে বিভিন্ন রকমের কাজ, এর বাহিরে মোটামুটি আর তেমন কিছু দরকার পড়ে না। তো হচ্ছে আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। আমরা হচ্ছে পরবর্তীতে শুরু করব, যেটা পরবর্তী দিন সেটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, আর হচ্ছে যে বাকি জিনিসগুলো আছে সেটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে মোটামুটি যেহেতু প্রফ চলে আসছে, থার্ড প্রফের যারা ক্যান্ডিডেট আছেন তারা পড়াশোনা শুরু করে দেন ভালো মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।